জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মন্ডলী, ওয়ালাইকুম আপনারা যারা লাইভটা দেখার জন্য অধীর আগ্রহ বসেছিলেন, আমরা আজকে টাইম মতো লাইভটাতে সংযুক্ত হতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আপনারা যারা আমাদের লাইভে সংযুক্ত হবেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের লাইভটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা অথবা আমাদের সবাইকে দেখা যাচ্ছে কিনা কেউ একজন কমেন্টস করে জানালে আমরা কৃতজ্ঞ থাকবো। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা আজকে কোন বিষয়টা নিয়ে লাইভ করতে চাচ্ছি। আর সেই বিষয়টা এমন একটা বিষয় নির্ধারণ করেছি যে আপনারা যারা বিজয়ের আনন্দে উল্লসিত হয়ে আছেন এবং যারা মাঠে ঘাটে বিভিন্ন ভাবে একটা কল আসছে, এই জন্য উম, কেউ একজন আমাদেরকে জানান যে আমাদের সাউন্ডটা ঠিক মতো শোনা না ব্রো, আমাদের ক্লিয়ার। সবারই ডিস্টার্ব হবে। না, ক্লিয়ার শোনা যাচ্ছে। না 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 না, আমরা দর্শকদের থেকে জানতে চাচ্ছি, দর্শকদের থেকে। অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছেন অনেকেই। তো আপনারা যারা যুক্ত হয়েছেন এর মধ্যে যদি কেউ একজন জানাতেন যে আমাদের লাইভটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, যদি দেখা যায় এবং শোনা যায়, ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হতে সহজ হবে। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা আজকে সাইডে বোধহয় হচ্ছে। হ্যাঁ, সুদর্শক মন্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আজকে এমন একটা বিষয় নির্ধারণ করেছি, সেটা হচ্ছিল বিজয়ী কর্মীদের অভিনন্দন। এই বিষয়ে এই শিরোনামে আজকে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, হুমায়ুন বাপ্পিকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শোনা যাচ্ছে। ভাইজি, আমরা অনুষ্ঠানটি শুরু করবো। সুদর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠান শুরুর আগে আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হব। তো সে পরিচিত হওয়ার আগে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা এই লাইভটি দেখবেন এবং লাইভটি শেষ হওয়ার পরে যারা দেখবেন অথবা কিছুক্ষণের মধ্যে যারা যুক্ত হবেন, ইকবাল, অথবা কিছুক্ষণের মধ্যে যারা যুক্ত হবেন, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমাদের সম্মানিত তিনজন অতিথি আছেন তাদের কাছে যদি কিছু জানতে চান, আপনারা সেটা কমেন্টস বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেই কমেন্টস গুলো নিয়ে, বা যদি সে কোনো প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নগুলো কোথায়, সে প্রশ্নগুলো আমরা আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করবো। আমরা এবার অতিথি পরিচয় যাব। আমাদের সঙ্গে রয়েছে সম্মানিত জনাব ওহিদুল ইসলাম, তিনি নবাবপুর ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি এবং যিনি একজন রাজপথের লড়াকু সৈনিক। তিনি বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে একসময় প্রবাস জীবনেও ছিলেন এবং তিনি এই নির্বাচনের আগে তিনি মাঠে ঘাটে এবং সব সব জায়গায় তার বিচরণ ছিল। জি, ওই জনাব ওহিদুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, এরপরে আমাদের সঙ্গে রয়েছেন জনাব মেহেদী হাসান, তিনি সাবেক উপজেলা ছাত্র দলের সহ প্রচার সম্পাদক। জি, মেহেদী হাসান। আসসালামু আলাইকুম। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন রকনুজ্জামান, তিনি রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক এবং বালিয়াকান্দি উপজেলার ছাত্র বিষয়ক সম্পাদক। জি, রকনুজ্জামান। আসসালামু আলাইকুম। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা জানি যে আপনারা শুধু তিনজন নয়, আপনাদের সঙ্গে আপনাদের সাথীরাও ছিল যারা এই রাজবাড়ির নিরঙ্কুশ বিজয়ে অবদান রেখেছে এবং তার মধ্যে থেকে আমরা সবাইকে তো সংযুক্ত করা সম্ভব নয়, এই জন্য আপনাদেরকে সংযুক্ত করে আপনাদের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি ইতিমধ্যে পেপার পত্রিকায় নিউজ হয়েছে বা আপনারা দেখতে পেয়েছেন যে রাজবাড়ী জেলায় যিনি ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন, তিনি সারা বাংলাদেশে ব্যাপক ব্যবধানের মাধ্যমে তিনি বিজয়ী হয়েছেন। তো এই বিজয়ের আনন্দ সবার মাঝেই বিরাজ করুক, কিন্তু এর মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা মাঠে ঘাটে ছিলেন তাদেরকে যেন আমরা ভুলে না যাই, এই বিষয়টা যেন সবাই আমরা লক্ষ্য রাখি। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তো আমি সর্বপ্রথম জনাব ওহিদুল ইসলামকে যাব যে
সেটা হচ্ছে হলো যুবদলের পক্ষ থেকে এই বিজয়কে আপনি কিভাবে দেখছেন? এটি কি একটি সংগঠনের দীর্ঘদিনের পরিশ্রমের ফল, নাকি আসলেই একটি সাধারণ নিয়মের বিজয় ছিল? এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা করতেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের যিনি বলবো প্রচারক বা সঞ্চালক, আমার শ্রদ্ধের স্নেহের ইলিয়াস হোসেনকে। তারপরে যে জিনিসটা আমার কাছে প্রশ্নটা করা হয়েছে, এটা একান্তই আজ 17টা বছরের পরিশ্রমের ফল। 17টা বছর মানুষ যে গুণ, খুব, নির্যাতন, জেল, জরিমানা, বিভিন্ন রকম হয়রানির যে হিসেবে যায়, 17টা বছর মানুষকে মানে ভালো মতো একটা নিঃশ্বাস ছাড়তে পারি নাই। সেই প্রতিকূলতার মধ্য দিয়ে এই মানুষ যখন একটু স্বাধীন হয়েছে, 5ই আগস্টের পরে মানুষ যখন স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা যখন মানুষজন কথা বলতে শুরু করেছেন, সেই কথা বলা শুরু থেকে আজ পর্যন্ত মানুষ যে আসলে তাদের মানুষের চাহিদা বা জনগণের যে আসল চাহিদা, যেটা একান্তই অধিকার, সেই অধিকারটা যখন ফিরে পেয়েছে, তারই পরিশ্রম থেকেই আজকের এই বিজয়টা। এই বিজয়টা আসলে 17 বছরের বিজয় মনে করি। জি। মেহেদী হাসান, একজন প্রচার আপনি দীর্ঘদিন প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তো এই প্রচার সম্পাদক হিসেবে নির্বাচন পূর্বের সময় আপনার কৌশল কি ছিল, যে আসলে এই ব্যাপক বা নিরঙ্কুশ বিজয়ের পিছনে প্রচার সম্পাদকের কি ভূমিকা ছিল? ধন্যবাদ। আমার বন্ধুবর ইলিয়াস হোসেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক। দেখুন, প্রথমেই স্মরণ করি বহুদলের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই সাথে মরহুম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা। আজকের এই আলোচনায় আপনাকে সুন্দর কথা বলেছেন যে আসলে কৌশল। দেখুন, আমাদের এই পাংশা, বালিয়াকান্দি, কালুখালী 3 উপজেলায় আমাদের জননেতা জননন্দিত হাওনা রশিদ হারুন ভাই দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই মুহূর্তটার জন্য আমাদের অনেকটা সহজ হয়েছে। সাধারণ নেতাকর্মী, সাধারণ জনগণ আমাদের এই ভোটকে সহজভাবে নিয়ে তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যার যার ইউনিট থেকে আমাদের যে নির্বাচনী একটা কমিটি হয়েছিল আমাদের উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড, এই কমিটিও বিচক্ষণতার ভূমিকা নিয়েছে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ছাত্র দল, যুব দল, মূল দল, যার যার মতো এরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, যার যার ক্যাটাগরি থেকে তারা প্রত্যেকেই কাজ করেছে। আর এই কাজের ফসল হচ্ছে আমাদের এই ব্যাপক বিজয়। হারুন রশিদ হারুন ভাইয়ের সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোটের বিজয় করেছে, এটা আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে আসছে। এবং মানুষের অংশগ্রহণ ছিল, মানুষের ভালোবাসা ছিল, সেটার বহিঃপ্রকাশ নিয়েই আমরা এই নির্বাচনকালীন সময়টা পার করেছি। ধন্যবাদ। জি, রকুনুজ্জামান, আপনি যদিও একজন জেলা পর্যায়ের নেতা, তারপরও আপনার বাড়ি রাজবাড়ী 2 আসনে আমরা জানি, এবং নবাবপুর ইউনিয়নে আপনি একজন বাসিন্দা। তো এই নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে ছাত্র দলকে কিভাবে আপনি শক্তিশালী করেছেন, অথবা আপনার এই উপজেলায় ছাত্র দলকে আপনি কিভাবে উদ্বুদ্ধ করেছেন এই নিরঙ্কুশ বিজয়ের পিছনে, তাদের কি ভূমিকা ছিল, আপনার থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ ইলিয়াস ভাইকে আমার এত সুন্দর একটা টক শো আনার জন্য। আসলেও এখানে ছাত্র দল বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা আদর্শের সংগঠন। 1979 সালের জন্ম। ছাত্র দলের গড়ার মূল কারণই ছিল যে আগামী দিনে রাজনীতি কিভাবে করবে, কারা আসবে ছাত্র রাজনীতি করতে, বিএনপি রাজনীতি করতে, কারা হাল ধরবে আগামী দিনে। এই উদ্দেশ্য করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহুদলীয় প্রবক্তা, সে কিন্তু একটা ছাত্রদল গঠন করে মেধাবী ছাত্রদের নিয়ে, যে ছাত্রদল হবে মেধাভিত্তিক রাজনীতি হবে ছাত্রদল। তা আগামী দিনের বাংলাদেশে গড়ার জন্য এই ছাত্রদের যথেষ্ট, এই মনোভাব নিয়ে ছাত্রদল গড়ে ওঠে। সেই ভিত্তিতেই আমরা ছাত্রদল দীর্ঘ সময় ধরে
একের পর এক বাংলাদেশের যে উন্নয়নমূলক যে কাজগুলো আছে, যে কোনো কাজের ভূমিকা আছে, দেখবেন ছাত্রদল সহযোগী সংগঠন কাজ করে আছে। বিএনপি যে নীতি নির্ধারকরা আছে, এটা কিন্তু ছাত্রদল থেকে উঠে আসছে। এই কারণে সেই তদ্রূপ সেই হিসেবেই আমরা যখন দেখি ইউনিয়ন পর্যায়ে ছাত্র দলকে কিভাবে শক্তিশালী করা যায় বা উপজেলাতে কিভাবে শক্তিশালী করা যায়, সেভাবে আমরা বিভিন্ন দিক থেকে আলোচনায় আসে যে মেধাবী কারা আছে, একটা ওয়ার্ডে মেধাবী ছাত্র কারা আছে, ইউনিয়ন পর্যায়ে মেধাবী ছাত্র কারা আছে, উপজেলাতে মেধাবী ছাত্র কারা আছে। মেধাবী ছাত্রদের নিয়ে মূলত আমাদের উদ্দেশ্য যে সংগঠনকে তৈরি করা। মেধাভিত্তিক রাজনীতি ছাড়া তো আর কখনো একটা সংগঠন সুন্দর চলতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু গড়া দল, সেহেতু ঢাকা ইউনিভার্সিটি ছাত্র নিয়েই সর্বপ্রথম এই 1979 সালে এই ছাত্র সংগঠন তৈরি করে। ও একই ভাবেই মনে করেন যে আমরা ওই ধারাবাহিকতা সরকারতে ধরে রাখার চেষ্টা করছি, যে কারা প্রতিটি ওয়ার্ডে গেছি, সেখানে কারা সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি করে, যাদের মেধা আছে তাদের দিয়েই আমরা চেষ্টা করছি যে একটা সুন্দর ভাবে কমিটি দেওয়ার জন্য। সেই রূপ আমরা কমিটি দিচ্ছি। দেওয়ার কারণে দেখেন আমরা কিন্তু এই প্রতিটি ওয়ার্ডে প্রতিটি লোক, প্রতিটি ছাত্র নেতারা ডোর টু ডোর গেছে এই নির্বাচনে। এটা ভাইয়ের নির্দেশ ছিল। রাজবাড়ী 2 আসনে গণমানুষের নেতা, আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক, যে সারা বাংলাদেশ ইতিমধ্যে দেখছেন যে সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় হয়েছে, সর্বোচ্চ ভোট পেয়ে। কারণ এটা একদিনে তো হয় নাই, একদিনে তো আর এটাও সম্ভব না যে সারা বাংলাদেশে 300 আসনের ভিতরে সর্বোচ্চ ভোট পাইছে, পেয়ে কিন্তু ভাইয়া বিজয় হয়েছে। কিন্তু আমাদের একটা আলাদা আনন্দ আছে, আমাদের ভিতরে আলাদা একটা ইমেজ কাজ করছে। আমরা যখন দেখছেন, আপনার ফেসবুকেও দেখছেন যে আমরা যখন মিষ্টি খাওয়াতে গেছি, তখন কিন্তু বলছে যে আমরা কিন্তু সবাই ভোট দিছি। অবশ্যই আমি মনে করি যে রাজবাড়ী 2 আসনে প্রতিটি লোক ধানের শীষকে ভোট দিছে, নাহলে এত ভোটে বিজয়ী হওয়া সম্ভব না। তাদের গণতন্ত্রের অধিকার মনে করেন ফিরে পাইছে। আর আমার মনে হয়েছে যে যেভাবে ভোট কেন্দ্রে মানুষ উল্লাস ভাবে গেছে, ঈদের আনন্দ, এটা ঈদের আনন্দ, তারা এইভাবে কাজ করছে। এই হিসাবে আমি আমার ছাত্র দলকে যখন কমিটি গুলো হয় বা শক্তিশালী করার জন্য যে কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে দিক নির্দেশনা সুন্দরভাবে দিতে হয়, সেগুলো আমরা তাদেরকে দিয়েছি যে আপনারা কিভাবে কি কাজ করবেন, ডোর টু ডোর যাবেন, ভোট চাওয়ার সিস্টেমটা কি, বা কিভাবে কাজ করতে হয়, এইভাবে আমরা আর কি কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা খুব আশাবাদী যে আমাদের শ্রমটা কি কাজে লাগছে। জি জি, আপনি বলতে যাচ্ছেন যে আসলে যোগ্যদেরকে কমিটিতে আনাতেই তারা দলের প্রতি আন্তরিক ছিল এবং মাঠ পর্যায়ে তাদের একটা ভাবমূর্তি ভালো ছিল, এবং যার কারণেই তারা সাধারণ ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে পারছে। এই জন্য আজকের এই জয়টা ছিনিয়ে আনা সম্ভব হয়েছে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা যারা কমেন্টস করছেন হয়তো ভাবতেছেন যে আমরা হয়তো কমেন্টস দেখতেছি না, আমরা প্রত্যেকের কমেন্টস গুলোই দেখতেছি। তো অনুষ্ঠানটা কিছু কন্টিনিউ করার পরে বা কিছুক্ষণ চলার পর ইনশাল্লাহ আমরা একটা সময় আপনাদের সবার কমেন্টস গুলো নিয়ে আলোচনা করব। তো এই পর্যায়ে জনাব ওহিদুল ইসলামের কাছে আবারও যাচ্ছি যে মাঠ পর্যায়ে এইবারের নির্বাচনের ক্ষেত্রে বা মাঠ পর্যায়ে যুব দলের আপনাদের প্রধান দায়িত্ব কি ছিল বা আপনাদের ভূমিকাটা কি ছিল? কারণ এই বিজয়টা তো আর কোনো আপনাদের দলের একক কোনো সংগঠনের তো কৃতিত্ব নয়, এটা যেহেতু স্বেচ্ছাসেবক দল রয়েছে, তারপর যুব দল রয়েছে, তারপরে মূল বিএনপি দল রয়েছে, মহিলা দল রয়েছে। তো সেক্ষেত্রে যুব দলের প্রধান দায়িত্ব ছিল কি এবারের নির্বাচনে? তো যুব দলের যে আসলে দায়িত্বটা ছিল, আমি মনে করি যে এখানে যুব দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা হচ্ছে যে একবারে তৃণমূল থেকে মানে আমাদের গ্রামের তৃণমূল থেকে একবারে উপজেলা কেন্দ্রিক, আমাদের সর্বোচ্চ কেন্দ্রিক যে যুব দল ছিল, এরা তো তৃণমূল থেকে সেই সর্বোচ্চ কেন্দ্রিক এরা কাজ করেছে। এবং খালি যুব দল তো এখানে না, আমি বলবো এখানে যুব দল না, এখানে যুব দল, ছাত্র দল, সকল অঙ্গ সংগঠন। তো সেক্ষেত্রে যুব দলের ভূমিকাটা জানতে চাচ্ছি। বিএনপি সব দলই এখানে আসলেই যদি আপনি যে বললেন যুব দল একক ভাবে কি করছে, একান্তই মানে আমি মনে করি যে যুব দল একক ভাবে তো তাদের দায়িত্ব পালন করেছেন, এবং সম্পূর্ণ দলই একত্রিত ভাবে মিলেমিশে এই নির্বাচনটা মানে দায়িত্বের সাথে নিয়ে এরা খুব গুরুত্বের সাথে এই জিনিসটা পরিচালনা করছেন। তারই প্রতিফলন হিসেবেই আজকে আমাদের রাজবাড়ী 2 আসন, বালিয়াকান্দি, কালুখালীর পাংশা যে আসনটা, এই আসনটা এরকম একটা কি করবো বিশাল ব্যবধানে যে বিজয়টা এসেছে, এটা আসলে সব দল একত্রিত মিলে মিশে মাঠে কাজ করার জন্য এসেছে। এবং যে সর্বোচ্চ আমাদের জনতা হারুন ভাই
যে এখানে এমপি নির্বাচিত হয়েছেন, এটা কিন্তু আসলে আমি মনে করি যে সব দলেরই মানে ভূমিকা ছিল আপনাদের, মানে দলের অন্য সকল অঙ্গ সংগঠনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো অর্থাৎ রকিবুজ্জামানের একটা বিষয় কে আমি সামনে রেখে আপনাকে প্রশ্ন করতে চাই যে এই সমস্ত কমিটি বা যখন আপনাদের অন্যান্য অঙ্গ সংগঠন গুলোকে সংগঠিত করা হয় বা পদ পদবি দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে ভূমিকাটা মানে কোন বিষয় লক্ষ্য করে রাখা উচিত? সবাইকে কি এই কমিটিতে পদ দেওয়া উচিত, নাকি আসলে বাছাই করে করে দিলেই এইভাবে একটা নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনা সম্ভব? এই ক্ষেত্রে আপনার একটু অবস্থান জানতে চাই, যেহেতু আপনি মানে একসময় আমরা জানি যে আপনি একজন ভালো সংগঠক ছিলেন, যার কারণে আপনার মাধ্যমে নবাবপুর ইউনিয়ন একসময় সুসংগঠিত ছিল। তো বিভিন্ন সময় দেখা যায় যে যাকে তাকে পদে নিয়ে আসার পরে আসলে আশানুরূপ ফল পাওয়া যায় না, যেটা রকিবুজ্জামান তার বক্তব্যে বলে গেছেন। তো সেক্ষেত্রে ভবিষ্যতে আরো পদ পদবি বা যখন কমিটিগুলো হবে, তখন সেক্ষেত্রে কোন ধরনের ব্যক্তিদেরকে পদে আসা উচিত এবং তাদেরকে পদ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ ইলিয়াস ভাইকে, আমাকে না, একটা আমি সুন্দর একটা আমি প্রশ্ন এটা, রাখছেন। হ্যাঁ হ্যাঁ, জি জি, রকিবুজ্জামান জি বলেন। এখানে আমাদের ফার্স্ট টাইম খেয়াল রাখতে হবে, কারণ যারা মেধাবী ছাত্র দল করে, ক্লিন ইমেজ, জি, পরিচ্ছন্ন রাজনীতি করে, মূলত যারা ছাত্র। মূলত যারা ছাত্র, ঠিক আছে, যারা ক্লিন জি ইমেজের রাজনীতি করতে চায়, জি, তাদেরকেই তুলে নিয়ে আসা উচিত আমি মনে করি। তাহলে কি হবে, আপনার মনে করেন যে সংগঠন শক্তিশালী হবে, এলাকায় গ্রহণযোগ্যতা থাকবে। আহ, রাইট। আপনার যে কোনো সংগঠনে একটা যদি প্রেসিডেন্ট হয়, সেক্রেটারি হয়, এলাকার গ্রহণযোগ্যতা বাড়ে। কিন্তু তখন ভোটের ক্ষেত্রে ভোট কিন্তু সবার দ্বারাই ভোট চাইলে আসে না। আমি দেখছি ভোটের মাঠে কিছু ক্লিন ইমেজ লাগে, যাদের যাদের একটা ইমেজ আছে, সে ছাত্র নেতা হোক, যুব নেতা হোক, স্বেচ্ছাসেবক হোক। আপনি দেখেন যে এখানে তারেক রহমান কিন্তু একটা কথা বলছিলেন যে একটা ভোটারের কাছে মিনিমাম 8 বার যাইতে হবে। কেন? যে রকিবুজ্জামান, আমি আপনাকে এখানে একটু একটু ইন্টারভেট করি। সেটা হচ্ছিল বিএনপির একজন সিনিয়র নেতা, যিনি আলতাফ হোসেন চৌধুরী বোধহয়, তিনি বলেছিলেন যে এমন লোককে ভোট চাইতে পাঠাবেন না যে লোকের দ্বারা ভোট কমে। তিনি কিন্তু এই কথাটা হ্যাঁ, হ্যাঁ, উল্লেখ করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তো জি বলেন। সেই কথার পরিপ্রেক্ষিতে আসছে যে ওনারা তো মনে করেন যে বর্ষিয়ান রাজনীতিবিদ, অনেক অনেক জ্ঞানী, দীর্ঘদিন রাজনীতি করেছেন, এই যাতে অনেক কিছু বোঝেন। সেই ক্ষেত্রে আমরাও তো মনে করেন যে ওনাদের কাছ থেকে অনেক শিখি। ওনারা কিভাবে কি কথা বলছেন, তার থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করি আর কি। তার ওটা যা বলছেন, ওইটার কিন্তু ফল কিন্তু মনে করেন যে মাঠে পড়ে, যে কাকে দিয়ে ভোট চাইতে হবে। ভোট কিন্তু সবাই চাইলে তো ভোট দেবে না। জি ঠিক ঠিক মনে করেন যখন একটা সংগঠনের সভাপতি, সেক্রেটারি নির্বাচন করা হবে, তখন ওই দিকটা খেয়াল করতে হবে যে আসলে তার রাজনীতি কিভাবে পরিচ্ছন্ন রাজনীতি করে, না মেধাবী আছে, না এলাকায় গ্রহণযোগ্যতা আছে, না মাদকের সাথে আবার অ্যাডিক্টেড আছে, এগুলো কিন্তু দেখে। রাইট। এটা কিন্তু মনে করেন যে মাঠ পর্যায়ে খুব ব্যাপক সাড়া দেয় যে এই ছেলেটা কেমন, এই টিমটা কেমন, ও তো আমাকে ভোট চাইছে। যেমন আমরা ভোট চাওয়ার পরেও কিন্তু যখন আমরা বিজয়ী হয়েছি, আমরা আবার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, কিন্তু যাওয়ার রাইট, পর সুন্দর। দেখছি তাদের ভাবমূর্তি কি, ঠিক আছে। আমরা সালাম দিয়েছি যে ভাইয়া সালাম জানাইছে আপনাদেরকে। আবার আপনি দেখছেন যে হারুন ভাইয়া কিন্তু ইতিমধ্যে অনেক এলাকায় ঢুকছেন, ঢুকে কিন্তু তাদের সাথেও কিন্তু কথা বলছেন, মত বিনিময় করছেন। আমরাও কিন্তু কিছু কিছু এলাকায় আমরা আমাদের মতো হয়ে গিয়েছি। এই ক্ষেত্রে আমি মনে করি যারা মেধাবী ছাত্র নেতা, যারা সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি করে, এদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটে কমিটিতে আনলে ভবিষ্যৎ বিএনপির জন্য খুব ভালো হবে। বিএনপির মানে কি বলবে, একটা ভালো একটা প্ল্যাটফর্মে আসবে। জি জি। তো সেক্ষেত্রে অবশ্যই যারা সিনিয়র আছেন তারাও আমার মনে হয় বিষয়টি উপলব্ধি করবেন, এবং তাদেরও জানা থাকবে যে এই নিরঙ্কুশ বিজয়ের পিছনে যারা ক্লিন ইমেজের ব্যক্তি রয়েছেন, বা ছাত্র নেতা হোক, সেটা যুব নেতা হোক বা মূল দলের হোক, সেটা অর্থাৎ তাদের অবদান এবং তাদের মুখের ভাষা বা তাদের আচরণেই কিন্তু অনেকটা নির্ভর করেছে এবারের ভোট। তো আমাদের মেহেদি বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা রকিবুজ্জামানের কাছে আবার আসবো। জি ওহিদুল ইসলাম, আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছিল এমন যে গণজোয়ার তৈরিতে যুব সমাজকে কিভাবে একত্রিত করলেন? এটা অর্থাৎ আপনি যাওয়ার পর থেকে আমি আমি ব্যক্তিগতভাবে যেটা পর্যবেক্ষণ করলাম, সেটা হচ্ছে আপনি থাকা অবস্থায় সবারকে মেহেদি চলে আসছে যদিও, তাহলে প্রশ্নটা মেহেদিকেই করি। আহ, মেহেদি কি শুনতে পাচ্ছেন? মেহেদি শুনতে পাচ্ছেন আমাকে? না, আমি ইতিমধ্যে এখন শুনতে পাচ্ছি। প্লিজ, হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রশ্নটা করছি আপনাকে। এই সোশ্যাল মিডিয়া প্রচারণা কতটা কার্যকর ছিল আপনার, অর্থাৎ
আমরা আমরা একটা বিষয় খুবই লক্ষ্য করি এবং জানি এবং সবাই স্বীকার করি যে আমাদের অপোজিট পার্টি যে বাংলাদেশ জামাতে ইসলাম, তারা অনলাইনে অনেক অ্যাক্টিভ থাকেন, তৎপর থাকেন, তাদের সঙ্গে নাকি আমরা পেরে উঠি না। এই ক্ষেত্রে আপনি একজন প্রচার সম্পাদক হিসেবে আপনার আপনার পর্যবেক্ষণে এইবারে বিএনপির এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া কতটা মানে গুরুত্ব ছিল, বা তারা কতটুকু প্রচার প্রচারণা চালিয়েছে বলে আপনি লক্ষ্য করেছেন? ধন্যবাদ। দেখুন, আমাদের ডিজিটাল এই বাংলাদেশে এখন ফোন, সোশ্যাল মিডিয়া খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। বিভিন্ন সময় আমরা দেখেছি, আমরা ৩৬ জুলাই, আমরা যেটাকে ৫ই আগস্ট বলি, সেই মাসেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় এই সোশ্যাল মিডিয়াকে ভয় পেয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দিয়েছিল। তো এবার নির্বাচনে ঠিক অদূরূপ আমাদের এই সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে আমরা নির্বাচন আগ মুহূর্তে দেখেছি। বিভিন্ন জায়গায় টাকা পয়সা নিয়ে বিভিন্ন কেলেঙ্কারি হয়েছে। সাধারণ মানুষ এগুলো দেখে একজন মানুষকে তার সুন্দর কথা নয়, তার কিছু কর্মও দরকার আছে। যেমন আপনি বলছিলেন যে জামাত ইসলামের কথাটা, জামাত ইসলাম কিন্তু প্রথম থেকে এই ৫ই আগস্টের পর থেকে খুব সুন্দর, তাদের যারা সিনিয়ররা ছিল খুব সুন্দর সুন্দর কথা বলছিল। আমার কাছে খুব বিষণ্ণ লাগছে, আমার কাছে খুব অবাক লাগছে। সেটা হচ্ছে জামাত ইসলামের সর্বোচ্চ নেতারা একটা মুহূর্ত কিন্তু বলে ফেলেছিল, যেটা জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন করে ফেলেছিল। তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণ এটার রিয়াক্ট করেছে। কারণ আপনি যখন ভালো থাকবেন তখন আপনাকে সম্পূর্ণ সময় ভালো থাকতে হবে। আপনি একটু আজকে জিয়াউর রহমানকে নিয়ে কথা বলা মানুষ সাধারণভাবে নেয়নি, বিভিন্ন জায়গায় অর্থ কেলেঙ্কারিটা সাধারণভাবে নেয়নি, এবং তাদের যে মহিলা দিয়ে প্রচারণা চালাইছে, এগুলা অনেক কিছুই সামাজিক দৃষ্টিকোণ মানুষের কাছে মনে হয়েছে, এগুলা মানুষ দেখেছে। এবং আরেকটা জিনিস, প্রচারটা আমাদের নির্বাচনে এই কালোখালী পাংশা এলাকায় দেখেছেন, আমাদের নেতা কর্মীরা প্রতিদিন প্রত্যেক সংগঠনের ছাত্রদল, বিশেষ করে ছাত্রদল, এরা সংখ্যায় অনেক বেশি। এই ছাত্রদল সুসংগঠিত হলে একটা ইউনিয়ন, একটা উপজেলা, একটা জেলা সংগঠিত হয়। এবং এই সমাজ থেকে আরেকটা কথা বলি, আজকে একজন একটা প্রোগ্রামে গিয়ে বলেছেন যে এখানে ছাত্রদল নেতারা সবাই আছেন, এখানে ক্লাসের ফার্স্ট বয় কে আছেন? আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমানের নীতিতে প্রত্যেকটা নেতারা আগাচ্ছে। ক্লাসের ফার্স্ট বয় কে আছেন? ওখানে কেউ হাত তোলেনি। কিন্তু তখন বলছে যে এই ক্লাসের ফার্স্ট বয়কে ছাত্রদল করতে হবে। তার মানে আমরা কিন্তু এখন আশা করছি ছাত্রদল নিয়ে। এই ছাত্রদল আগামী তারা যুবদল হবে, তারা মূল হবে, দেশ গঠন করবে। আর আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছি ভালো কাজে, আমাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছি। আমাদের বিভিন্ন সিনিয়রদেরকে অনেক সময় তারা আপডেট নিয়েছে, কে কোথায় কিভাবে কাজ করছে, কোন এরিয়াতে নিছে। একটু সংক্ষেপে সে উত্তর দিতে হবে, যেহেতু আমাদের অনুষ্ঠানটা অলরেডি 23 মিনিট হয়ে গেছে। তো আমরা আপনার কাছে আবার আসবো। জি, আমরা জনাব ওহিদুল ইসলামের কাছে যাচ্ছি যে এইবারের নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার ঘটনা শুনলেও বা দেখলেও আমরা রাজবাড়ী 2 আসনে তেমনটা কোনো লক্ষ্য করিনি। এক্ষেত্রে যুবদল কতটা ভূমিকা পালন করেছে, বা সে নেতাকর্মীরা কেন এত শান্ত ছিল, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন, বা আপনার পর্যবেক্ষণ কি ছিল সেখানে? আমি এটা একান্তই ভাবে এর যে আমাদের রাজবাড়ী 2 পাংশা বালিয়াকান্দি কালুখালী গণমানুষের নেতা জনাব হারুন রশিদ হারুন ভাই, এটা একান্তই মনে করি তার অবদান, তার নির্দেশেই, তার ওখানে আমাদের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনাতেই ছিল যে আমরা কারোর মানে কোনো আমাদের বিপরীত যে দলগুলো ছিল তাদের সাথে আমাদের জন্য কোন রকম কোনো সহিংস বা কোন রকম আচার ব্যবহার খারাপ বা কোন রকম কিছু না ঘটে। আমরা যেন শুধু আমাদের জন্য আমরা জিতবো, সেই জন্য আমাদের জিতার জন্য আমরা মানুষের কাছে যাই। আমরা কাউকে ঠকানোর জন্য মানুষের কাছে যাবো না, কাউকে ঠকানোর জন্য আমরা জিতার জন্য যাতে মানুষের কাছে যাই, এবং মানুষের কাছে আমাদের জিতার জন্য আমাদের যে দিকগুলো আছে, ভালো দিকগুলো আছে, আমরা সেই দিকগুলো মানুষের কাছে তুলে ধরি। এই তারই পারপাসে আমরা সেটাই করেছি
এবং এটা আমি মনে করি এর জন্যই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য দল এই হারুন ভাইয়ের, আমাদের এখানকার মাননীয় সংসদ সদস্য হারুন ভাইয়ের দিক নির্দেশনা ছিল, সেটা সবাই মেনে চলেছে। তার দরুনই এখানে আমাদের রাজবাড়ী এই 2 আসনে কোনো সহিংস ঘটনা ঘটে নাই। কিন্তু আসলে কিন্তু সহিংস ঘটনা ঘটানোর অনেকগুলো পায়তারা চলছে। আমাদের যে বিপরীত যারা ছিল তারা অনেক চেষ্টা চালিয়েছে যে আমাদের সাথে একটা ঝাই ঝামেলা বা আমাদের সাথে একটা গ্যাঞ্জাম বা নির্বাচন কেন্দ্রে একটা গ্যাঞ্জাম মানে এই করার জন্য, আমাদের একটা প্রোপাগান্ডা মানে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালিয়েছে। কিন্তু এটা চালিয়েছেন, জি। আমাদের সম্পূর্ণ নেতা কর্মীরা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সব দল একত্রিত মিলে তাদের এই ফাঁদে আমরা কেউ পা দিই নেই। তাদের এই শুধু জি, জি। একটাই কারণ, আমাদের দেশ না জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল এবং আমাদের এমপি সাহেব জনাব হারুনুর রশিদ হারুন ভাইয়ের নির্দেশনা ছিল। আমরা সেই নির্দেশনার মধ্যে যেহেতু কাজ করেছি, জি, সেহেতু আমাদের ঝামেলা গুলো হয় নাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের নেতা কর্মীরা আপনাদের চেইন অফ কমান্ড মেনে চলেছেন, এর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ থাকলো। সুদর্শক মন্ডলী, আপনারা যারা ইতিমধ্যে কমেন্টস করেছেন, আমরা আর মাত্র 10 মিনিট পরে আপনাদের কমেন্টস গুলো পড়ে জানাবো। সেই ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তারা যদি এখনো কমেন্টস করতে চান অথবা যদি কোনো প্রশ্ন করতে চান, হোক সেটা অনুষ্ঠানের পক্ষে অথবা বিপক্ষে অথবা রাজনৈতিক কোনো ব্যাপার অথবা আজকের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চয় আপনারা অবগত আছেন, সে বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে চান, আমরা ইনশাল্লাহ এখানে রাজবাড়ীর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রয়েছেন এবং নওয়াব ইউনিয়নের সাবেক যুব দলের সভাপতি রয়েছেন এবং আমাদের মেহেদি রয়েছেন, যিনি সাবেক উপজেলা নেতা ছিলেন। তো তিনজনই আমরা জানি যে সমাজে নেতৃত্ব দিয়ে থাকেন। আমরা তাদের মাধ্যমে আশা করব যে তাদের যারা আছেন বাদ বাকি তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে অথবা তাদের কথা শুনবেন। তো সুই দর্শক মন্ডলী, এখন আপনারা ইতিমধ্যে অনেকেই একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন, সেই বিষয়টা আমি যাব। আপনারা আমাকে ইঙ্গিত করছেন যে বিষয়গুলো নিয়ে কথা বলেন। হ্যাঁ, সেই বিষয়গুলো যেহেতু আমার বিষয়বস্তুর মধ্যে রয়েছে, অবশ্যই আমি ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাবো এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অতিথির সঙ্গে আলোচনা করব। আহ রকুনুজ্জামান, সবচেয়ে বড় বিষয় ছিল ছাত্র দল যেহেতু একেবারেই তরুণ থাকেন এবং তাদের অর্থাৎ রক্ত মাংস গড়া যেহেতু সবারই শরীর এবং তাদের রক্ত থাকে টকবগে। এবারের নির্বাচনে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি রাজবাড়ী 2-তে, যেটা হচ্ছে হলো নির্বাচনের পরবর্তী যে সহিংসতা ঘটার কথা ছিল সেটিও ঘটেনি। এই ব্যাপারে আপনাদের কি কঠোর কোনো বার্তা ছিল ছাত্র দলের প্রতি, বা আপনারা কিভাবে সেটা নিয়ন্ত্রণ করেছেন? জি, আমাদের আসলে তো বিগত দিনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরের দিন দেখা যাচ্ছে অনেক সহিংসতা দেশে ঘটছে, বিভিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই নির্বাচনে আমাদের ছাত্রদের প্রতি একটা বার্তা ছিল। এটা কিন্তু তারেক রহমান থেকে আসছিল বার্তাটা, যে কখন নির্বাচনের পর যে কোনো প্রকার কোথাও যেন কোনো মানে কারো উস্কানিতে পা না দিয়ে আমরা যেন কোনো কিছু করে না বসি। এটা আমাদের সর্বোচ্চ বার্তা ছিল, কারণ অনেকেই তো ছিলেন আমাদের যারা বিরোধী দল ছিলেন, এরা বিভিন্ন ভাবে উস্কাচ্ছিলেন এটা যাতে একটা দেশের ভিতরে একটা বিভিন্ন একটা ঝামেলা বাঁধে, যে ঝামেলার কারণে বিএনপির বদনাম হয়। এই কারণে আমাদের একটা কঠোর বার্তা ছিল ছাত্র দলের প্রতি বেশি ছিল, যে কোনো প্রকার কারো উস্কানিতে যেন আমরা পা না দিই। তার মানে আর এটা আমরা লক্ষ্য করেছি যে যিনি নির্বাচিত হয়েছেন জনাব হারুনুর রশিদ, তিনি সম্ভবত তার নিজ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন এবং পুলিশে দিয়েছেন। এই বিষয়টা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করব এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন যে তিনি তো আর একা, যেহেতু 3 উপজেলা নিয়ে আমাদের রাজবাড়ী 2 আসন এবং 3 উপজেলা আমাদের টোটাল ইউনিয়ন হচ্ছে হলো 24টা, তিনি তো আর একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হয়তো তিনি ওয়াটার সাপ্লাই করবেন, কিন্তু সেটা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আমরা আশা করব আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে নির্বাচনের জায়গায় ছিল এবং নির্বাচন শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তিনি আমাদের সবারই প্রতিনিধি থাকবেন এবং সবাই তার কাছে যেতে পারবে এবং আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখব। কিন্তু এর দ্বারা যে সমস্ত অশালীন মন্তব্য বা যে সমস্ত ঘটা থাকে আর কি, এগুলোর জন্য আপনার না ঘটে, এটা আপনাদের তিনজনের কাছে আমাদের একটা আবদার থাকবে। তো সেই দর্শক মন্ডলী, আপনারা যারা আছেন, আহ আমরা কমেন্ট বক্সে আর কিছুক্ষণ পরে যাবো, আর কিছু প্রশ্ন রয়েছে। সবচেয়ে বড় যে ভয়াবহতা, অর্থাৎ যেটা যেটা অলরেডি আমাকে অনেকেই করছেন, অনেকেই সবাই আমাকে প্রশ্নটা বলছেন, আমি অবশ্যই প্রশ্নটা করব। যে প্রশ্নটা, যেটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আমরা নির্বাচনের আমেজ এবং নির্বাচনে কিভাবে আমরা জয়ী হলাম
এবং সবাই কিভাবে কাজ করেছেন এই বিষয়গুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা আসি আমাদের সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে, যেহেতু আমরা একটা সামাজিক জীব, সেই হিসাবে সমাজে যেই ব্যাধিটা বা যে ক্যান্সারটা বিরাজ করছে সেটা হচ্ছে হলো মাদক। মাদকের ব্যাপারে আমাদের যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনিও বলেছেন যে জিরো টলারেন্স গ্রহণ করা হবে, যেটা প্রত্যেক সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। যিনি মাদক সেবী হয়ে গেছেন তারও আশা যে সমাজ থেকে মাদকটা দূর হোক। তো সেক্ষেত্রে জনাব ওহিদুল ইসলাম, আপনাদের কি ভূমিকা থাকবে? যেহেতু আমরা তো আর নির্বাহী ক্ষমতাটা আমাদের মধ্যে নেই, কিন্তু পুলিশের সহযোগিতা নিয়ে আমরা মাদকটা কিভাবে দূর করতে পারি এই বিষয়টা যদি একটু আলোকপাত করতেন। আসলে ইলিয়াস, আমরা আসলে এখন হয়তো বা আগামীকাল আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি শপথ নেবেন এবং তারপর থেকে হয়তো বা আমাদের সরকারের মেয়াদকাল শুরু হবে। এখনো আমরা নির্বাচিত হয়েছি বিপুল ভোটে এবং সেই ভূমিধস বিজয় আমরা পেয়েছি, কিন্তু এখনো কিন্তু আমাদের ওই মেয়াদকাল, আমাদের ক্ষমতার মেয়াদকাল শুরু হয়ে নাই। ইনশাল্লাহ জি, আমরা আজ যে জিনিসটা সবচেয়ে বড় ব্যাধি, যে মাদক যে বড় সমস্যা, এটা আমরা ওই যে আমাদের কেন্দ্রের আমাদের মানে নেতা হারুন ভাইয়ের যে জিরো ডলারসে আমরা নিয়ে আসার কথা। ইনশাল্লাহ আমাদের এলাকায় এটা যদি আমরা যার যার এলাকায় এটা নিয়ন্ত্রণ করি, এটা অবশ্যই আমাদের মাননীয় সরকারের যে আশা সেটা আমরা পূরণ করতে পারবো এবং আমরা সেই আশা পূরণের জন্যই সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং আমরা একান্তই যে উদ্যোগটা নিয়েছি, এটা আমাদের আশেপাশের যে প্রশাসনিক যে ব্যবস্থাটা আছে আমরা এগুলো কাইন্ডলি প্রশাসনকে আমরা নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো এবং আমরাও প্রশাসনকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। যে একই কথা জনাব মেহেদী, এই বিষয়টা তো আপনি নিজে উপলব্ধি করছেন। আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে রাজবাড়ী 2 আসনে যুব দল এবং ছাত্র দলের সমন্বয়ে মাদক নির্মূল কমিটি করা যায় কিনা বা চাই কিনা। সেক্ষেত্রে ব্যাপক সেখানে সাড়া পড়েছে এবং ব্যাপক কমেন্টস পড়েছে এবং এটা সবাই চায়, বিষয় মানে এটা বোঝা যায় যে এটা আসলে সবাই চায়। এক্ষেত্রে যেহেতু দল ক্ষমতায় থাকবে, পুলিশের কাছে অভিযোগ করার আমাদের একটা মাধ্যম থাকবে, তো সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যে আমরা আসলে কি মনের থেকে চাই নাকি আপনি ফেসবুকে চাই এই বিষয়? না, দেখুন, আমাদের এই 5ই আগস্টের সর্বপ্রথমেই কিন্তু সেই 5ই আগস্টের প্রশাসনকে আমাদেরকে দেখতে হয়। দীর্ঘ মেয়াদকাল সময়, এই যে সময়টা জুলাই যোদ্ধার দেশ স্বাধীন হওয়ার পরে প্রশাসন কিন্তু একটা নীরব ভূমিকায় ছিল। তখন তাদের এই ডিসিপ্লিনটা এখনো তৈরি হয়নি। তো আশা করছি আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সরকারের এবং আমাদের এই রাজবাড়ী 2 আসনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে এই বালিয়াকান্দি, পাংশা এবং কালোখালী থানাগুলোকে আমাদের হারুন ভাই নিশ্চিত একটা ভালো ব্রিফ করবেন এবং তাদের এই প্রশাসনকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলা সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমিও লক্ষ্য করেছি। জি, যদি আপনাদের অঞ্চলে কোনো ব্যবসায়ী কিংবা কোনো এই অপ্রীতিকর ঘটনা যেগুলো সমাজে মানুষ যেগুলো অ্যাকসেপ্ট করে না, সেইগুলো পাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন। সেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই আমাদের সদস্য সচিব তুহিন সাহেব উনি কিন্তু হারুন ভাইয়ের কোনো বক্তব্য ছাড়া উনি নিজস্ব কোনো বক্তব্য দেন না। অতএব আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের এই রাজবাড়ীতে 2 আসনে জননেতা হারুন রশিদ ভাই উনি কালকে শপথ গ্রহণ করবেন এবং তার প্রথম একটা চ্যালেঞ্জ হবে এই মাদক এবং সন্ত্রাসের বিপক্ষে এবং উনি এটাতে আশা করি আমাদের প্রত্যেকের এই 2 আসনের জনগণকে নিয়ে উনি সেই কাজটা বাস্তবায়ন করবেন। আমার সেই আশা তারপর রাখি, আমার সেই বিশ্বাস আস্থা আছে। ধন্যবাদ। জি, এরকম যেমন একই প্রশ্ন আপনাকে করি, কিন্তু একটু লেজ লাগিয়ে রাখি। সেটা হচ্ছে যেহেতু ছাত্র রাজনীতিটা ছাত্ররা যদি নষ্ট হয়ে যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশ গড়ার কারিগর কারা থাকবে, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কেমন ভূমিকা থাকবে? বা সেক্ষেত্রে যদি আপনার আশেপাশে অথবা ওই অন্যান্য এলাকায় এই মাদকের বিস্তারটা কিভাবে রোধ করা যায়? আমরা জানি তারা মুষ্টিমেয় কিছু জন, কিন্তু আমরা সংখ্যায় বেশি। সেক্ষেত্রে কেন আমরা তাদের সঙ্গে পেরে উঠি না? এই বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করতেন। অবশ্যই মাদক একটি সমাজকে ধ্বংস করে, মাদক। আপনি ইতিমধ্যে দেখছেন যে যখন পথসভাগুলো হয়েছে,
নির্বাচনের আগে পৌরসভাগুলো হয়েছে, তখন কিন্তু আমাদের রাজবাড়ী 2 আসনের আমাদের যে এমপি সংসদ সদস্য, সে কিন্তু প্রতিটি পৌরসভায় বলছেন যে এই মাদক জিরো টলারেন্সে আসবে রাজবাড়ী 2 আসনে। আমরা আমরা আশাবাদী, ভাইয়া ভাইয়া কিন্তু সেইভাবে আগাচ্ছে যে যে রাজবাড়ী 2 আসনে কোনো মাদকের কোনো আঁকড়া থাকবে না, কোনো অবস্থান থাকবে না, সেটি জিরো টলারেন্সে আনবে। আর যে মাদকের যে অবস্থান, আমরা মনে করি যে নবাবপুরটাই আমরা বলি, নবাবপুর কারা মাদকের সাথে জড়িত, এদেরকে কিন্তু আমরা খুঁজে বের করে আমরা প্রশাসনের সাথে আমরা তথ্য দিতে পারি যে এই লোকগুলো মাদকের সাথে জড়িত। প্রশাসনকে আমরা সহযোগিতা করলে প্রশাসন কিন্তু এই মাদককে নির্মূল করতে পারে। ইমিডিয়েটলি আমি কিন্তু প্রশাসনের কথা বলছি, আমি প্রশাসনের কথা বলছি যে আপনারা এটা একটু দেখবেন। যেহেতু আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় কিন্তু এটা নিয়ে একটা জিরো টলারেন্স আছে। আপনারা একটু হাত দিয়ে দেখলে আপাতত সমাজ তো বাঁচবে। একটা সমাজ ধ্বংস হলে তো মনে করেন যে দেশের সমস্যা। একটা মাদক সেবী যখন একটা ছেলে হয়, তখন কিন্তু সে কোনো কিছু তার সেন্স থাকে না। আর ছাত্র দল ঠিক ওইভাবে কাজ করছে, যারা মাদকের সাথে জড়িত তারা কিন্তু ছাত্র দল একসেপ্ট করতেছে না, এখন বলবে না অ্যাডিক্টেড, এর রাজনীতিতে আনা যাবে না, এরা এই ছেলেকে বাদ দিতে হবে। এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আমরা কিন্তু একটা স্লোগান অটোমেটিকলি দিছি যে খেলার মাঠে চলো, মাদক ছাড়ো, বল ধরো। আমাদের একটা স্লোগান আছে যে তো সে আমরা সবাই বিষয়ে জি, যে তো এই বিষয়ে স্লোগান পর্যন্ত কি থাকবে, নাকি এটা বাস্তবে কার্যকর হবে? না না আর তার এটা জন্য বাস্তব, আপনারা কি কি পদক্ষেপ নেবেন? এটা বাস্তবে কাজ হবে। প্রতিটি ওয়ার্ডে জি আমরা একটা জি মাদক বিরোধী কাজ করব। জি এলাকার জি জি মুরব্বী আছে, যারা সিনিয়র আছে, এদেরকে ডাকবো, এদেরকে ডেকে নিয়ে আমরা এদের সাথে কথা বলবো, ডিসকাস করব, আলোচনা করব। এমন একটা জি আমাদের পরিকল্পনা আছে যে একটা জি ওয়ার্ডে গেলাম, একটা ইউনিয়নে কয়টি ওয়ার্ড আছে আপনি জানি, সেইভাবে সেই ওয়ার্ডগুলোতে গেলাম, ওয়ার্ডগুলোতে যেয়ে একটু কথা বললাম। ওয়ার্ডে জি সিনিয়র আছে, ওই এলাকার যারা মেম্বার আছে, যারা প্রতিনিধি আছে, তাদের সাথে কথা বললাম। কথা বলে এটাকে একেবারে জিরো টলারেন্স আনার আমাদের চিন্তা ভাবনা আছে। কারণ জি একটা আপনাকে সমাজ। জি, আপনার এই চিন্তা ভাবনার সঙ্গে আমিও সাধুবাদ জানাই। আমরা মাঠে বাস্তব পদক্ষেপ চাই। অর্থাৎ এটা শুধু মানে সে বক্তব্য বা স্লোগানেই সীমাবদ্ধ থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই যে এটা বাস্তব প্রয়োগ হোক, এবং এই কাজটা যদি আপনি করেন, আমার মনে হচ্ছে যে সাধারণ সাধারণ জনগণকে আপনি পাশে পাবেন, এবং যারা অভিভাবকরা রয়েছেন তাদেরকেও সঙ্গে পাবেন। আমরা এখন একটু কমেন্ট বক্সের দিকে যাব। আপনাদের এর তিনজনকেই পাশাপাশি জি এর পাশাপাশি কিন্তু একটা কাজ করতে হবে, কারণ মাদক ছেড়ে যখন খেলার মাঠে আসবে, তখন কিন্তু মানুষ ওই মাদকের দিকে যাবে না, তখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, বিভিন্ন ফুটবল, ক্রিকেট, গান, এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আর আমাদের চিন্তা ধারণা এই দিকেই আছে যে আমরা ছেলে যারা যুব সমাজ, তারা সবাই যেন এই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। জি জি সেই দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে যে ধারাবাহিক প্রশ্নগুলো ছিল, আমরা অধিকাংশই তাদেরকে করার চেষ্টা করেছি। তো ইতিমধ্যে যারা লাইভটাতে সংযুক্ত হয়েছেন, অথবা যারা এখনো হন নাই বা হবেন, আপনাদের উভয়কে জানিয়ে রাখছি যে আপনারা লাইভ শেষে অথবা এখনই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর যারা মন্তব্য করতে চাচ্ছেন অথবা কোনো প্রশ্ন করতে যাচ্ছেন, আমরা এখন সেই কমেন্ট বক্সে যাব এবং সেটা পড়ে পড়ে জানানোর চেষ্টা করব। তারপরে আমরা অতিথিদের সঙ্গে তাদের রাজবাড়ী 2 নিয়ে ভাবনা এবং তাদের শেষ বার্তা কি, এটা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। এখন আমরা কমেন্টস বক্সের দিকে নজর দিব। জি, অনেকগুলো কমেন্টস পড়েছে। সেটা হচ্ছে হলো হুমায়ুন কবির বাপ্পি, তিনি শোনা যাচ্ছে এটা জানিয়েছেন আমাদেরকে। আর জানিয়েছেন যে হ্যাঁ ভাই, সত্যি আছে, ঠিক আছে। জাবের হোসেন, তিনি সুন্দর উদ্যোগ, ধন্যবাদ আপনাকে। রাসেল মিয়াও জানিয়েছেন সুন্দর উদ্যোগ। রাকিবুল ইসলাম অরণ্য, শোনা যাচ্ছে, ঠিক আছে, একটু শুনলাম। নুর নবী পলাশ, অরিজিনাল গুলো নির্যাতনের দূরে সরে থাকতে বাধ্য হয়েছে, 5-8 সুবিধাবাদীরা নেতা হয়েছে। এইটা জি, এটা আমি রকুনুজ্জামান এবং জনাব ওহিদুল ইসলামের কাছে আমি একটু জানতে চাই। অনেকেই আমাকে মেসেঞ্জারে জানান যে 5ই আগস্টের আগে, 5ই আগস্টে, এবং আমারও পর্যবেক্ষণ রয়েছে, যদি আপনারা মনে করেন যে প্রমাণ সহকারে আমাকে দিতে হবে, সেটা আমি আপনাদেরকে পার্সোনাল ইনবক্সে দিতে পারবো। 5ই আগস্টের পরে এমন অনেককে দেখেছি যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, অথবা সাপোর্টার ছিল, অথবা তারা আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করে আমাদের যারা অর্থাৎ ধানের শীষের বা বিএনপি মানা ছিল, তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। কিন্তু এখন দৌড়ের প্রতিযোগিতা আবার তারাই এগিয়ে আছেন। এই বিষয়টা কিভাবে আপনি দেখবেন, জনাব রকুনুজ্জামান? এই বিষয়টা কেমন, কি হবে?
অনেকে আমাকে বলেছেন যে ভাই এখন তাদের তাদের কারণে, অর্থাৎ এই সমস্ত সুবিধাবাদের কারণে আমরা ত্যাগীরা এখন হারিয়ে যাচ্ছি। আসলে কি তারা হারিয়ে যাবে নাকি এভাবেই থাকবে? না, আসলে আপনারা তো ইতিমধ্যে দেখেছেন যে আমাদের একজন নবনির্বাচিত এমপি আলতাফ আলতাফ হোসেন চৌধুরী একটা কথা বলেছেন, যারা রাজপথে ছিলেন 5ই আগস্টের আগে তাদেরকে সামনে রাখা হবে। এখানে কেউ এসে যদি 5ই আগস্টের পর যারা এসে ধাক্কাধাক্কি করবে, এদের কোনো সুযোগ দেওয়া হবে না এইভাবে। কিন্তু আমরা আমরা যারা 5ই আগস্টের আগে ছিলাম, দীর্ঘ সময় রাজনীতি করেছি, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে যুক্ত থেকেছি, এখন আর যদি কেউ মনে করেন যে হুট করে এসেই আমাদের সামনে যাইতে চায়, ইচ্ছা করলেই তো আর সম্ভব না। নেতারা কিন্তু এটা অটোমেটিকলি মাথায় নিয়েছেন যে না, যারা যারা ছিল দীর্ঘ সময়ের, যে মনে করেন যে বুক পেতে দিয়েছে কিন্তু বন্দুকের নলের সামনে, জি জি এই জি, এই আপনার এই- এই ধন্যবাদ। সুযোগ এই বিষয়ে সুযোগটাকে তাদেরকে দেওয়া হবে না। জি জি, সে অনেক সময় টাকার কাছে অনেক কিছু হেরে যায়, কারণ এই সমস্ত সুবিধাবাদীদের তো টাকা থাকে, টাকা দেখা যায় নেতা নেত্রীদের পিছনে তারা টাকা ব্যয় করে, ব্যয় করার পর দেখা যায় যে একজন সাধারণ কর্মী তিনি তো শ্রম দিতে পারেন, তিনি তো মিছিল মিটিং এর সামনে যেতে পারেন, তিনি তো বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তিনি তো আর অর্থ ব্যয় করতে পারেন না, যার কারণে তিনি পিছিয়ে পড়েন। এই বিষয়টা অবশ্যই আমরা আপনাদের কাছে আবেদন করব যে আপনারা তিনজনই নেতৃস্থানীয়, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই বিষয়টা অনেকেই আফসোস করছেন, এবং একসময় যদি এই প্রচলনটাই বা এই সংস্কৃতি চালু হয়, আমরা মনে করবো যে একসময় বিএনপি হারিয়ে যাবে। Yes, রেজাল মোল্লা জি জি ঠিক। আসলে এই ব্যাপারটা এরকমই যে আসলেই তারা এই 17টা বছর দলের জন্য বহুত পরিশ্রম করেছেন। আমার জানা মতে অনেক ছাত্র নেতা বিয়ের বয়স পার হয়ে গেছে, শুধু ছাত্র দল কারণে তার বিয়ে পর্যন্ত করে নেই। রাইট রাইট অনেক যুব নেতা তার বাড়িতে ছোট বাচ্চা থাকা সত্ত্বেও সে বাড়িতে তার সেই বাচ্চাকে এক মিনিট সময় দিতে পারি নাই, তাকে থাকতে হয়েছে অন্য জায়গায় পলায়ে। তা এই যে 17টা বছর নির্যাতন সবকিছু সহ্য করার পর যখন একটু আমাদের সামনে একটু আলো আমরা দেখতে পেয়েছিলাম আলো, 5ই জি আগস্টের, আলোর আশা, জি তখন দেখলাম সেই আলোটা এই নতুনদের কিছু 5ই আগস্টের পরে কিছু হাইব্রিড নেতাদের ভিড়ে সে আলোটা আস্তে আস্তে নিভতে শুরু করেছিল, হ্যাঁ, সে আলোটা নিভে যাচ্ছিল। কিন্তু আমরা পরিষ্কার এখানে একটা নির্দেশনা ছিল একটাই, যে এখন যদি আমরা এই আলো আমাদের সামনে থেকে সরাই দেই, তাহলে কিন্তু অনেকটা এই দলের একটা ঝাঁই বা করে একটা প্রভাব পড়তে পারে। তার কারণে জি কিন্তু আমরা এদিকে একটু নজর কম দিয়ে আমাদের দলকে জিতানোর জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়েছি। ইনশাল্লাহ এই জিনিসটা থাকবে না। ওই যে আমাদের নেতার কথা, যে যোগ্য, যে ত্যাগ স্বীকার করেছে, যে পরীক্ষিত নেতা, তার যথেষ্ট তার মূল্যায়ন থাকবে, সে আসলেই থাকবে। এখানে হাইব্রিড আসে, এখানে সেই যে প্রভাবটা এটা করতে পারবে না। তারাও তো 2-4 দিন বা 1 মাস 2 মাস এরকম আরো তাদের প্রভাব থাকবে। তবে এখানে আমাদের যে এমপি হয়েছেন, তিনি খুবই একজন বেরিলি একজন মানুষ। তিনি তার নিজ চোখে পর্যবেক্ষণ করবেন এবং তিনি নিজেই এই ব্যাপারে পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ, আমি মনে করি। আমরা অতএব আশা করি তাই, আমরা আশা করি। জি হাইব্রিডের জি কোনো স্থান থাকবে না। জি, রেজাল মোল্লা তিনি জানিয়েছেন কিছু পাই আর না পাই কথা বলার স্বাধীনতা পেয়েছি। যাই হোক, ধন্যবাদ। কথা বলতেই হবে, কারণ কথা বলার স্বাধীনতা না থাকাতেই ফ্যাসিস্ট হাসিনা এতদিন পর্যন্ত আমাদের উপর চেপে বসেছিল। পলাশ হ্যাঁ, বিশ্বাস তিনি জানিয়েছেন অভিনন্দন সবাইকে, আপনাকে অভিনন্দন। রাসেল মিয়া তিনি জানিয়েছেন, ভাই আমি রাসেল, আমার একটা কথা ছিল মেহেদী ভাইয়ের কাছে। বেরুলু বাজার মাদক ব্যবসায়ীদের বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো? মেহেদী আপনাকে প্রশ্ন করেছেন রাসেল মোল্লা। বেরুলি বাজার হ্যাঁ, নাকি ধন্যবাদ যে এরকম রাসেল মাদক মোল্লা। ব্যবসায়ী আছে তাদের তাদের বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, এই সাম্রাজ্যটা তৈরি হয়েছে একদিনে নয়। এই সাম্রাজ্য তৈরি হয়েছে যেমন একটা স্ট্রাকচার তৈরি হয় লেয়ার থেকে শুরু করে টপ পর্যন্ত, ঠিক এই সাম্রাজ্যটা এইভাবে তৈরি হয়েছে। সেইখান থেকে আমাদের এই যে বলেছিলাম যে বিগত দিনে ওই আমাদের বেউলি বাজার কেন্দ্রিক আমাদের কিছু সুশীল সমাজের লোকজন আছে, আমরাও তাদের সঙ্গে পার্টিসিপেট করেছি, আমরাও তাদের সঙ্গে কথা বলেছি। তারা উদ্যোগ নিয়েছে, ভালো ভালো উদ্যোগ নিয়েছে, তারা জেলা প্রশাসক এবং ইউনো মহাশয় সবার সঙ্গে কথা বলেছে। কিন্তু দেখুন, একটা নির্বাচনী সরকার না থাকলে প্রশাসন এবং দলীয় নেতা কর্মীরা সঠিকভাবে কাজ করতে পারে না, একটা বাধা থেকেই যায়। সেই বাধাটা কিন্তু বিগত দিনে আমাদের মধ্যে ছিল। তো এখন আশা করি আমাদের জননেতা রশিদ হারুন ভাই উনি আসছেন, উনি একটা বার্তা বালিয়াকান্দি উপজেলা বালিয়াকান্দি থানাতে একটা বার্তা অবশ্যই দিয়ে দিবেন, এবং সেই বার্তা অনুযায়ী আমরা এবং প্রশাসন মিলে
এটা নির্মূল করব এবং ইনশাআল্লাহ। ওই ওই অঞ্চলের সুশীল সমাজের যেসব লোক আছে তাদেরকে আমরা সঙ্গে রেখেই যেন জি। আমাদের এমন কোনো কথা না আসে যে বিএনপি ক্ষমতায় আসার পরে তাকে মারলো, তাকে ধরলো। আমরা এই জিনিস চাই না। তারেক রহমানের জি, জি। আদর্শ, আমাদের তারেক রহমানের যে বক্তব্য সেটা যদি ফলো করা হয়, হারুন রশিদ হারুন সাহেবের যে মেসেজ তার কাজের মধ্যে দেখা যাচ্ছে, এটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের কিছু সবকিছু সহজ হয়ে যাবে। আশা করি আমাদের যে ভাইজান কি যেন নাম বললেন, প্রশ্ন উনি করেছে প্রশ্ন রাসেল করেছেন, রাসেল মোল্লা রাসেল মোল্লা। জি। রাসেল ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটার নজির উনি দেখতে পারবেন এবং সেটা আশা করি আপনারা উপলক্ষ করতে পারবেন। এই জনগণ এটার জি। সুবিধা জি, ধন্যবাদ। আমরা আশা করি আপনারা এই বিষয়ে অবশ্যই হারুন ভাইকে সহযোগিতা করবেন, কারণ হারুন ভাই তো আর বেরেলি বাজার স্থায়ীভাবে বসবাস করেন, স্থায়ীভাবে বসবাস করে মেহেদি, রকুনুজ্জামান বসবাস করেন স্থায়ীভাবে বনগ্রাম। মেসেজ আমরা অলরেডি পেয়ে গেছি। শুধু আমরা জি। থানা পর্যায়ে একটা মেসেজ, তারা আমাদেরকে জি। যখনই আমাদেরকে সহযোগিতা চাইবে আমরা একদম স্বতঃস্ফূর্তভাবে এলাকার লোকজন নিয়ে, যেন আমাদের দোষ না হয় আমাদের। কারণ দেখুন, হারুন ভাই 2,37,254 ভোটে বিজয় হয়েছেন, ব্যাপক ব্যবধান। জি। এত ব্যবধান। জি। এই ভোটটা কিন্তু সাধারণ মানুষ দিয়েছে, আওয়ামী লীগের লোকও দিয়েছে। আমাদের জি। আমার জি, শ্রদ্ধেয় মেহেদি বড় ভাই মেহেদি সংক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ, আমাদের অনেক কমেন্টস করেছে। জি। আমার জি। শ্রদ্ধেয় বড় ভাই ওহিদ ভাই যেটা বললেন যে দলের কিছু নির্দেশনা ছিল যে আওয়ামী লীগের যারা, হ্যাঁ আওয়ামী লীগের যারা বিএনপির উপরে নির্যাতন, ডাইরেক্ট নির্যাতন করেছে তাদেরকে আমরা কখনোই আমরা সাথ দেইনি। তো আশা করি আমরা এই জনগণ যে ভোটের প্রত্যেকটা মানুষ ভোট দিয়েছে, এই জনগণকে নিয়েই আমরা সাথে নিয়েই এই সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা আপ্রাণ জি, চেষ্টা জি, করব। ধন্যবাদ। জনগণ আমাদের সাথে জি, থাকবে। ধন্যবাদ। জি। ইনশাআল্লাহ। জি। জি, সংগ্রামী জীবন তিনি জানিয়েছেন জনাব রুকুনুজ্জামান এখনো ছাত্র দল করে কিভাবে, তার ছাত্রত্ব শেষ হয়েছে কবে। এদের মতো নেতা যদি ছাত্র নেতা হয় তাহলে বুঝতে পারছেন সেই সংগঠন যোগ্য ছাত্র নেতৃত্বের সংকট কত। আসলে কি রুকুনুজ্জামান, আপনি কি এখনো ছাত্রত্ব আছে আপনার? অবশ্যই আমি এখন আমার ছাত্রত্ব আছে, আমি এলএলবি আমার লাস্ট ইয়ার, জি। হয়তো সে জানেন না। হ্যাঁ, জি, দীর্ঘদিন। এই জন্য। জি, জি, হ্যাঁ, জি, হ্যাঁ, আপনি জানিয়ে দিলে ক্লিয়ার হয়ে গেল। জি। রকুনুজ্জামান আটকে গেছে বোধহয়। জি। জি, রকুনুজ্জামান, আপনি এখন আমার ছাত্র আমার আছেন, এই তো? সর্বশেষ, ভাইয়া আমার আমার সর্বশেষ কিন্তু আমার এই কমিটি হয় কিন্তু 19 সালে, এই জি। কমিটি 19 সালে হয়েছে। জি। হুম। আর আমি কিন্তু এখন একজন বিএনপির নেতা, আমি কিন্তু উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। ও, তার মানে আপনি ছাত্র দলে নেই, আপনি ছাত্র বিষয়ক সম্পাদক মূল দলে। না, ছাত্র দলেও আমি আছি, আমার এখনো আমার ইয়ে আছে, জি। লাস্ট ইয়ার আমার এলএলবি লাস্ট ইয়ার চলে। ও আচ্ছা, আপনার এলিজিবল লাস্ট ইয়ার চলে, কিন্তু হয়তো হ্যাঁ, কাউন্সিল হয়নি, এইভাবে রয়ে গেছে হ্যাঁ, কমিটি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, রেজাল মোল্লা, আমাদের সোনাপুর বাজারে 40 কেজিতে মন চাই। জি, এরকম এলাকার বিভিন্ন সমস্যা আসবে, যেমন তো অনেকেই আজকে আপনারা আসবেন শুনে অনেকে পার্সোনালি অনেকে ভয় পায় যে আসলে ওপেন ভাবে কমেন্টস করলে অনেকে যদি তারপর রাগারাগি করে, এই জন্য অনেকে আমাকে ইনবক্স করেছেন, কথা কিন্তু বলার এখানে একজন স্বাধীনতা ওপেনলি কথা করেছেন। বলতে হবে, জি। কথা জি, বলতে হবে। অর্থাৎ অর্থাৎ সোনাপুর বাজারে নাকি এমন হচ্ছে যে 45 কেজিতে 42 কেজিতে মন হয়। এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন, কারণ এখন নেতৃত্ব আপনাদের হাতে। আপনারা যদি এই বিষয়গুলো লক্ষ্য না করেন, কৃষক মরে যাবে। কৃষক 1 মণ পেঁয়াজ 1 মণ পাট সে যদি চাষ করে বা ফলায় নিয়ে আসতে হয়, তার কত কঠিন পরিশ্রম। আমরা এখানে সবাই কৃষকের ফ্যামিলি, এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। আমি বিশেষভাবে অনুরোধ করি এই বিষয়টার জন্য। জি। ধন্যবাদ, ধন্যবাদ। আর দেখুন, জি, জি, আমি আমি একটু কথা যোগ জি, করি। জি, আমাদের নির্বাচনের আগেও আমরা কয়েক জায়গায় কৃষকের বাড়িতে যখন ভর্তি চাইতে গেছি, আমাকে একজন ভদ্রলোক বলেছিলেন যে বাবা, টিভিতে দেখি, ফেসবুকে দেখি এরকম ভুক্ত অধিকাররা 40-এর মন বলে, তো তোমরা এই রাইট, 20 রাইট, জন ব্যাপারীর দিকে না তাকিয়ে তোমরা এই 2000 কৃষকের দিকে তাকাও। তো রাইট, রাইট। আমি উইলিংলি বেল্লুর বাজারে দুপুরবেলা বসে, আমি কয়েকজন ব্যাপারীরা বসে চাটা খাচ্ছিল, আমি ওখানে আনফর্চুনেটলি চলে গেছি। যে আমি ওদেরকে বললাম, দেখো এটা কিন্তু সঠিক হচ্ছে না, এবং সোনাপুর বিরলি দুটা হাটেই একই রকম। তো আশা করি এটার জন্য কর্তৃপক্ষ আছে, তারা দেখবে এবং তাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করব। ধন্যবাদ, ধন্যবাদ। জি, সব ওহিদ নিয়ম ভাই যদি পালন বলে করতে হবে। থাকেন বলেন ভালো। জি, জি, জি। সব নিয়ম চলবে, শুধু একটু সময়ের ব্যাপার। আচ্ছা, এখানে ধন্যবাদ। কৃষক আমরা 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 আবারও আপনাদেরকে আনবো যে আপনারা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন কিনা, নাকি আমার এই লাইভ শোতে আপনারা বলে গেছেন সেটা বাস্তবায়ন করেছেন কিনা, আমি আমার দর্শকদের আবার জানাবো ইনশাল্লাহ।
জি জালালউদ্দিন তিনি শুভ ইলিয়াস, জি আমি এই কথাটা জি বলছি, আমি কিন্তু এই কথাটা একবার বলছি, সেটা হচ্ছে কি আমরা কিন্তু এখনো ক্ষমতা আসি নাই, ক্ষমতা পেয়েছি, জি আসে নাই, জি 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 আমরা এখনো কিন্তু ক্ষমতা আসি নাই। তার আগামী, কিন্তু আমি চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি চাই আমরা সহ আপনারা যেভাবে সাংগঠনিক ভাবে আপনি আপনার যুবদলকে একসময় সংগঠিত করেছেন, আপনি এভাবে এভাবে পরিকল্পনা গ্রহণ করুন যে আপনারা কিভাবে কিভাবে এটা রোধ করবেন, এই বিষয়টা এখন থেকে পদক্ষেপ গ্রহণ করুন। যে জালালউদ্দিন এখানে তিনি জি কৃষকের ব্যাপারটা অগ্রাধিকার দেওয়া হবে, কৃষকের জি ব্যাপারগুলো অগ্রাধিকার দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের সবার একটা কথা মাথায় রাখতে হবে যে সোনাপুর বেঁচে থাকলে আমরা সবাই বেঁচে থাকবো, বেরুলি বাজার বেঁচে থাকলে আমরা সবাই বেঁচে থাকবো, এটা মনে রাখতে হবে। জি, জালালউদ্দিন তিনি আপনাদের তিনজনকে শুভকামনা জানিয়েছেন। রাসেল মিয়া তিনি বলেছেন মেহেদী ভাইয়ের কাছে একটা কথা হয়তো তো জানিয়েছে। আচ্ছা, হুমায়ুন কবির বাপ্পি, আমরা ভাই 5 আগস্টের দেখতে পারছি অনেক নেতা দুঃসময় কর্মীদের পিছনে দিয়ে আওয়ামী লীগ দোসর বা আগে দুঃসময়ে কোনো ভূমিকা ছিল না, তাদের সামনের কাতারে দেওয়া হয়েছে, এরকম শিকার 5 আগস্টের পর দুঃসময়ের অনেক কর্মীরা এই হয়েছে। আচ্ছা, এই বিষয়গুলো সিনিয়র নেতৃবৃন্দ কোন চোখে দেখবেন আগামীতে? আচ্ছা, এটা অলরেডি আলোচনা হয়েছে। হুমায়ুন কবির বাপ্পি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী জীবন তিনি বালিয়াকান্দি, কালুখালী, পাংশা যুব দলের এবং ছাত্র দলের একাধিক নেতা সরাসরি মাদকের সাথে সম্পৃক্ত, যারা একাধিকবার প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়েছে, তাদের বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এখনো যারা মাদক সাপ্লাই দিচ্ছে তাদেরকে কিভাবে দমন করবেন? অর্থাৎ তারা দলীয় ছাত্রদল, যুবদল এমন কিছু মাদকের সঙ্গে সম্পৃক্ত আছেন, তারা এই বিষয়টা বলছেন। এই বিষয়টা যদি আপনার তিনজনের যে কেউ একজন যদি এটা ব্যাখ্যা করেন আর কি, তিনজনের যে কেউ ব্যাখ্যা করতে পারেন। প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা যে করেছে, আমার মনে হয় তার গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত আছে। অতএব গুপ্ত জি জি রাজনীতির সম্পৃক্ত না থাকলে পারে শুধু শুধু এই ছাত্র দল বা যুব দল বা এই দলীয় পারপাসে এই জিনিসটা বলা উচিত না। কারণ এখানে আসলেই যারা মাদক বা অন্যান্য ইস্যুর সাথে জড়িত, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু সেই ওই 17 বছরের যে ফেসিস্ট সরকারের যারা ছিল, তারা কিন্তু এখন সে পিসির সাথে যুক্ত আছে। আমি একটু জি বলতে পারি, আর জি জি বিএনপির লোক এর সাথে জড়িত নয়। আমি একটা কথা স্পষ্ট বলতে পারি যে আগামীকাল থেকেই এর বিরুদ্ধে আমাদের অ্যাকশন শুরু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, লিটন মোল্লা তিনি আপনাদের তিনজনকে কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং আপনাদের শুতে আসার জন্য তিনি খুব খুশি হয়েছেন, এই বিষয়টা জানিয়েছেন। রাসেল মিয়া তো একই প্রশ্ন বারবার করছেন, আমরা করেছি। আচ্ছা, ইলিয়াস ভাই মেহেদী ভাইয়ের কাছে সেটা তো আমরা শুনছি। শরীফুল ইসলাম, এখানে দেখি মাদকের বিরুদ্ধে কেউ কথা বলছে না। আপনি অনেক আগে কমেন্টসটা করেছেন, কিন্তু আমরা মাদকের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক যে আলোচনা সেটা করেছি। আবার দর্শকরা যারা কমেন্টস করেছেন তাদের কমেন্টস গুলো আমরা জানিয়ে আমাদের অতিথিরা এই ব্যাপারে 0 টলারেন্স ঘোষণা করেছেন এবং আমাদের সম্মানিত যুবদলের সাবেক সভাপতি তিনি বলছেন আগামীকাল থেকেই সেই পরিকল্পনা গ্রহণ করা হবে। এটা আপনাকে আশ্বস্ত করলাম। জি, এবার খন্দকার মামুন তিনি আমাদের জানিয়েছেন আমরা অতীতের কাজের ভুলকে সমালোচনা না করে আগামী দিন আমরা কি করব, কি প্রত্যাশা, কি দায়িত্বশীলদের কাছে স্মৃতি আলোচনার এখন মুখ্য বিষয়, ও সেটি আলোচনা এখন মুখ্য বিষয় হওয়া উচিত। সমালোচনা করতে ওই অবস্থার পর আবৃত্তি করতে তারপর মুক্ত করা। আচ্ছা, উনি আর কি বোঝাচ্ছেন যে অতীতের যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেগুলোকে আমরা না দেখে সামনে কিভাবে শুধরানো যায় সে বিষয়টা নিয়ে আগানো উচিত। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছিল অতীত সময় সাময়িক বিষয় প্রেক্ষাপট, বর্তমান দায়িত্বশীল কে কি করবেন, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কেমন হবে, আগামীতে বাংলাদেশ কেমন ভাবে দেখতে চাই সে প্রত্যাশার প্রতি যদি আমরা আলোচনা করি সেটি কার্যকর আলোচনা হবে। আমরা অলরেডি আলোচনা করেছি। আপনারা যদি আবার সময় পান লাইভটা একটু সময় করে দেখে নেবেন। আমাদের অতিথিরা খুব সুন্দরভাবে এবং গোছানোভাবে তারা সেটি আলোচনা করেছেন যে আগামীর বাংলাদেশ বা আগামীর রাজবাড়ী 2 তারা কিভাবে সাজাবেন। শরীফুল ইসলাম তিনি জানিয়েছেন এদের কাছ থেকে, ও আচ্ছা, তিনি যাকে আপনি শরীফুল ইসলাম তিনি বলছে রেজাউল মোল্লাকে বলছেন যে এদের কাছ থেকে হবে না ভাই, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর এই বিষয় নিয়ে আবেদন করতে হবে, ইনশাল্লাহ তাহলে কাজ হবে। আমি মনে করি শুধু প্রশাসন একার পক্ষে এটা সম্ভব নয়। মাঠ পর্যায়ে আমাদের যুবদল, ছাত্রদল যদি সক্রিয় ভূমিকা পালন করে প্রশাসনের চাইতেও বেশি ভালো কাজ করতে পারবে। প্রশাসনের সাপোর্ট থাকবে এবং এর জন্য যে সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট একটা সংস্থা আছে
তারা অবশ্যই এটা দেখবে, এর জন্য আমাদের সহযোগিতা থাকবে এবং আমাদের দল থেকে জি, আপনাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে বিষয়টা নিয়ে। আচ্ছা, মাদক মুক্ত সমাজ গঠনে বর্তমান দায়িত্বশীলদের কি ভূমিকা থাকবে সেটি আলোচনা আসা উচিত। সেটি অলরেডি আলোচনা হয়ে গেছে। অচিন পাখি হাসু তিনি জানিয়েছেন, শুধু মেহেদী ভাইয়ের জন্য কমেন্ট করলাম, কোনো অভিযোগ নাই, সবাই যেহেতু নিজেরা, ইনশাল্লাহ সবাই যেন এক হয়ে থাকতে পারি। অর্থাৎ ইনশাআল্লাহ তিনি জানিয়েছেন যে আমরা সবাই যেন এক হয়ে থাকতে পারি। আমি এই প্রত্যাশা করি যে ইনশাআল্লাহ আমরা যেহেতু দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে একটা সুবাতাস বইতে শুরু করবে, সেই সুবাতাসের জন্য দলীয় কর্মীরা আমরা বিভক্ত হয়ে না যাই, এই বিষয়টাই তিনি হয়তো জানিয়েছেন। মেহেদী ভাই মিস ইউ একজন আপনাকে জানিয়েছেন যে মেহেদী ভাই মিস ইউ। আচ্ছা, এমডি আলমগীর হোসেন, রোকন ভাই জিন্দাবাদ। আলমগীর আপনাকে জিন্দাবাদ বা শুভেচ্ছা জানিয়েছে। লাভ ইউ রোকন ভাই। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ রফিক, চারজনকে অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসার লোক চারজনই, ধন্যবাদ আপনাকেও রফিক ভাই। আচ্ছা, 10 মিনিট, মেহেদী 10 হাসান, মিনিট। মেহেদী হাসান নামে একজন, তিনি মেহেদী ভাইয়ের জন্য ভালোবাসা রইল। আচ্ছা, মেহেদীর জন্য একজন ভালোবাসা জানিয়েছেন, আপনারই নামের নাম মেহেদী হাসান। মোহাম্মদ রফিক, আমি জোর দাবি জানাচ্ছি সন্ত্রাস, চাঁদাবাজ, সালিশ থেকে টাকা খাওয়া এবং মাদক কারবারি সব নির্মূল করা দরকার। জি ওহিদুল ইসলাম, এবং আপনি তো সিনিয়র এই তিনজনের মধ্যে, এবং মেহেদী এবং রফিকুজ্জামান, আপনারা সিনিয়র হলে আপনারা এখন নেতৃত্বে আছেন, আপনাদের তিনজনের কাছে আমার বিনীতভাবে সেই সুদূর কোরিয়া থেকে একটা বিনীত আবেদন, মানুষ যেন তার সঠিক বিচারটা পায়। বর্তমানে শোনা যাচ্ছে সালিশ দরবারে ব্যাপক হারে একটা পক্ষপাতিত্ব করে টাকা খাচ্ছে। এই বিষয়ে যদি আমি আমার ব্যক্তিগতভাবে যদি কেউ শত্রু হয়ে যায়, আমি কিন্তু কয়েকদিন পরে একবারে রেকর্ড সহ, আমার কাছে অনেক রেকর্ড আছে, কে কত টাকা চেয়েছিল এবং জি আমাদের একটা কথা ভাই আছে, বলুন। এখানে আমার একটা কথা কি, আসলে যে ভুক্তভোগী হয়, যে এই টাকাটা দেয়, যে এই সালিশ বিচার বা এই যে ঘুষটা দেয় বা টাকাটা দেয়, আমাদের একজন দর্শক সরাসরি যুক্ত হয়েছে বোধহয় অপু। অপু যদি আগে আমরা জনাব ওহিদুল ইসলামের কথাটা শেষ করে নিন, তারপর সে অপুর কথাটা শুনবো। জি ওহিদুল ইসলাম, আমরা আমরা বোধহয়, জি অপু যদি কোনো প্রশ্ন জি আমরা ওহিদুল ইসলামের কাছে ছিলাম। জি আপনি বলুন আপনার কথাটা। হ্যাঁ, আমরা শুনতেছি আপনার কথা। আপনি আটকে গেলে আপনার কথা শুনতেছি, আপনি কথা বলতে থাকুন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন, সমস্যা নেই, বলুন। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে একটা ভুক্তভোগী, আসলে এই কথাটা সে ভুক্ত, মানে মানে এই টাকাটা বা কেউ তার কাছে সেই টাকাটা দাবি করছে বা এই টাকাটা নিচ্ছে, এই লোকটা আসলে এই টাকার দেওয়ার আগে কাউকে জানায় না। ঠিক আছে, এটা একজনকে দিয়ে দেওয়ার পরে, কাউকে এই জিনিসটা সুবিধা দেওয়ার পরে এই জিনিসটা সে প্রকাশ করে। তা আমি আসলে আপনার মাধ্যমে এই দর্শকদেরকে বলবো যে আপনাদের কাছে যদি কেউ এই আপত্তিকর দাবি বা চাঁদা বা কোনো কিছু করে, আপনারা অবশ্যই স্থানীয় যে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, আপনার এই অভিযোগগুলো তাদের কাছে পেশ করুন। তাদের কাছে পেশ করলে পরে এই জিনিসটা অবশ্যই নিয়ে কি করা হবে। কিন্তু এটা যদি কেউ না জানে, এরা আমাদের জানার আগে যদি এই জিনিসটা পার্টিসিপেট হয়ে যায়, মানে টাকাগুলো দেওয়া হয়ে যায়, তাহলে তো আমাদের কিছু করার থাকে না। রাইট রাইট। এই আর কি। জি, আমি আশা করবো। জি অপু কিছু বললে বলুন। আমরা মানে পাঁচজন একসঙ্গে নিলে আমাদের স্ক্রিনটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ ধরে কথা শুনতেছি এবং আমার প্রশ্ন করার মতো অনেক অ্যান্সারই আমি পেয়ে গেছি। এখন আমার এই তিনজনই বর্তমানে মাঠ পর্যায়ে আছে এবং তিনজনের কাছেই আমার একটাই প্রশ্ন, যে আমাদের ঐক্যবদ্ধ বিএনপির শক্তি সম্পর্কে আমরা ইতিমধ্যে পরীক্ষিত ফলাফল পেয়েছি। জি জি। এখন আমরা ভবিষ্যতে এই ঐক্য ধরে রাখার জন্য কতটুকু চেষ্টা করতে পারি এবং সেটা আসলে সম্ভব কিনা, এবং এই ঐক্য ভবিষ্যতে থাকবে কিনা। কারণ আমাদের এই ঐক্য নষ্ট করার জন্য, আমাদের এই ঐক্যকে ধূলিসাৎ করার জন্য অনেক ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে কি আমরা মাঠে টিকে থাকতে পারবো কিনা? জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ইনশাআল্লাহ জি ঐক্যবদ্ধ সুন্দর একটা প্রশ্ন করছে, কারণ আমাদের জোরালো যে বিজয়, এটা আমাদেরকে বোঝাইছে ঐক্যবদ্ধ আমরা কতটুকু আছি এবং আগামীতে
ঐক্যবদ্ধ করার জন্য একটা সুসংগঠিত দল। বিএনপি অনেক বড় দল। এই সুমাস বিএনপি হ্যাঁ মেহেদী একবারে সংক্ষেপ, ইনশাল্লাহ ঐক্য ধরে রাখবেন, এটা হলো মূল কথা, তাই তো? জি প্রতিষ্ঠা হয়েছে। এরপর থেকে বিএনপি দীর্ঘ সময় দেশ শাসন করেছে। এদের একটা সুপরিকল্পিত একটা সংগঠন আছে। এই সংগঠনগুলো পুনরুজ্জীবিত হয়ে গেলে আশা করি এই সংগঠন প্রত্যেকটা ইউনিট, ছাত্র দল, বিশেষ করে যুব দল অনেক ভূমিকা অলরেডি আছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এই এবং মূল দল, এই কয়েকটা সংগঠন যখন একসঙ্গে সক্রিয় হয়ে উঠবে ইনশাল্লাহ, তখন এই রাজবাড়ী 2 ইনশাল্লাহ যথেষ্ট সক্রিয় এবং জি 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 ধন্যবাদ। যে আমরা সেটা প্রত্যাশা করি। এমডি মাহবুব মিজি তিনি সবার জন্য শুভকামনা রইলো, আপনাদের সবাইকে শুভকামনা জানিয়েছে। মেহেদী হাসান আর একটা জিনিস ঠিক করতে হবে, আমাদের নবাবপুর ইউনিয়নের সাধারণ মানুষ কোনো কাজে গেলে অনেক ঘুরতে হয়, এই বিষয়ে আপনারা একটু দেখবেন। আচ্ছা, মানে বিভিন্ন অফিস আদালতে, যেমন ভূমি রেজিস্ট্রি অফিস, ইউনিয়ন পরিষদে গেলে সাধারণ মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন। আসলে আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনারা একটু এটা আমরা যেমন ইউনিয়নে বা ভূমি অফিসে গেলে একটু সাধারণ মানুষ যে অবহেলিত হচ্ছে, এটা আমরা নজরে আনছি। ইমিডিয়েটলি এটা আমরা এটা নিয়ে কাজ করবো আর কি। আর আচ্ছা, তানিয়া সুমন মম, অর্থাৎ আমাদের বালিয়াকান্দি উপজেলার সহ সভাপতি তানিয়া সুমন মম, তিনি আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। মেহেদী হাসান, আমি আশা করি নবাবপুর ইউনিয়ন যুবদল আমাদের ইউনিয়নের সব সমস্যা খতিয়ে দেখবে এবং সমস্যাগুলো সমাধান করে সুন্দর একটা ইউনিয়নে রূপান্তরিত করবে। অগ্রিম শুভকামনা রইল, সবার জন্য ধন্যবাদ, শুভকামনা চাই। আলিম আব্দুল, তিনি চাঁদাবাজি সবার আগে সমাধান করার অনুরোধ জানাই। হ্যাঁ জি, এই বিষয়ে অনেক কথা হয়েছে, ইনশাল্লাহ পদক্ষেপ আছে। আমরা আশা করব যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমেই সবাইকে সচেতন করে ইনশাল্লাহ আমাদের এই নেতৃত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করা। রেজাল মোল্লা, নট অনলি বেরোলি, নবাবপুর ধরি মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যে অলরেডি আমাদের ওহিদুজ্জামান তিনি জানিয়েছেন যে পদক্ষেপ গ্রহণ করা হবে। এমডি তুহিনুর রহমান, তিনিও কমেন্টস করেছেন। আসলে আমি মনে করি এটা তো ওই যে আরেক তুহিন, আসলে আমি মনে করি 41 কেজি 500 গ্রাম হলে ভালো আছে। এটা পরে আলোচনা হয়ে গেছে অলরেডি। এসকে খোকন রানা সবাইকে অভিনন্দন জানিয়েছে। রেজাল মোল্লা ভাই, এবারের নির্বাচনে আমি 2 নং ওয়ার্ডে মাঠ পর্যায়ে কাজ করছি, হাটের বিষয়ে বলতেছে অনেক মানুষ। আচ্ছা, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। হ্যাঁ, নবাবপুর ইউনিয়ন বিএনপির এই পেজ থেকে আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে এবং বলেছেন যে এই ধরনের অনুষ্ঠান আপনারা আরো বেশি করে করবেন। আচ্ছা, এস কে নাহিদ হাসান শান্ত, তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন। আব্দুর রহিম, তিনি কাজ দেখতে চাই। আমরা রহিমেরও যে সাহসী ভূমিকা রয়েছে, আমরা সেই সাহসী ভূমিকাটা আমরা সঠিক পথে দেখতে চাই এবং এই বিষয়ে জোরালো ভূমিকা রাখতে চাই। যারা আছে তাদের সঙ্গে আমরা, আমার বন্ধু রহিম, আমি তাকে এই বিষয়ে খুব অনুরোধ করব এবং বলবো যে সবার সঙ্গে যেন এই বিষয়টা দেখে। রাব্বি অর্ণব, ইনশাআল্লাহ আমাদের সোনাপুর এক নতুন রূপে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি যে সোনাপুর একটা নতুন রূপে রূপান্তরিত হোক। এস কে খোকন রানা, এমন সুন্দর টকশোর আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন এবং ভুল ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করবেন, তাহলে আমরা শুধরিয়ে আরো ভালো অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করবো। সাম্রাজ্য চাঁদাবাজির অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, যার কারণে একাধিক ব্যক্তি বহিষ্কার হয়েছেন এবং বালিয়াকান্দি পাংশা তো তাদের ঠেকানোর জন্য নবনির্বাচিত এমপি অনেকে ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই যদি পদক্ষেপ না নিতেন তাহলে আপনারা আরো বলতে পারতেন। আর যেহেতু বড় একটা দল, সেই হিসাবে টুকটাক ত্রুটি থাকবেই, যেহেতু এটা ফেরেশতাদের দল নয়, এটা অবশ্যই একটা মানুষের দল। রাব্বি অর্ণব, নিঃসন্দেহে অনেক ভালো উদ্যোগ। আচ্ছা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এমডি আনোয়ার হোসেন অভিনন্দন জানিয়েছে আপনাদের তিনজনকে। মেহেদী হাসান, প্রতি সপ্তাহে এরকম একটা করে টক শো দেখতে চাই ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। জি, আমরা অবশ্যই সেই উদ্যোগটা গ্রহণ করেছি। আমরা আশা করব যে আমরা আরো যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়েও ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানটি করব। রাসেল মিয়া, আমি ভাই প্রবাসে থাকি, আমি জানতে চাই সোনাপুর বাজার ব্যস্তি বর্তমান কি ডাক হয়েছে নাকি 5 আগস্ট মতোই খাওয়া দাওয়া চলতেছে, এই বিষয়টা অর্থাৎ ডাক হয়নি, ডাক বোধহয় 2 মাস আছে, এরপরে আবার ডাক হবে। যাই হোক, জাহিদ, আসসালামু আলাইকুম ভাই। রক্ষক যখন ভক্ষক হয়, আমরা তাদের কাছে যাই সঠিক একটা বিচারের জন্য। সে যদি টাকা খেয়ে সঠিক বেসঠিক করে দিয়ে যায়,
সেই রকম নেতার কাছে না যাওয়াই ভালো। যাই হোক, আজকের এই হলো কমেন্ট ছিল। ছাত্তার মাস্টার, তিনি একটা প্রাইমারি হেডমাস্টার, তিনি জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম অনুষ্ঠান করার জন্য। তো যাই হোক, আমরা অনুষ্ঠান 1 ঘন্টা 5 মিনিট ওভার করে ফেলেছি। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আরো অনেক কমেন্টস রয়েছে, আসলে সবার কমেন্টস আর পড়া সম্ভব হচ্ছে না, আমি সংক্ষেপ করে ফেলেছি। তো সর্বশেষ রকুনুজ্জামান, আমাদের কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আর সর্বশেষ আমরা আগে উপজেলা পর্যায়ের নেতাদের থেকে শেষ বার্তা শুনবো। অর্থাৎ বালিয়াকান্দি উপজেলাকে আপনারা কিভাবে দেখতে চান অদূর ভবিষ্যতে, আর দর্শকদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? সবাই 1 মিনিট করে এই বিষয়ে আলোচনা করবেন এবং তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করবো। এখন আমরা ওহিদুল ইসলামের কাছে যাচ্ছি, যে বালিয়াকান্দি উপজেলাকে আপনারা অদূর ভবিষ্যতে কিভাবে দেখতে চান এবং তার জন্য কি পদক্ষেপ নেবেন, এবং সাধারণ জনগণের জন্য আপনার কি বার্তা দিতে চান? এখানে ওহিদুল ইসলাম, জি। ধন্যবাদ রিয়াজ। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমাদের একটা স্লোগান ছিল, ভোট দেবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। তার যেহেতু সবাই আমরা ধানের শীষে ভোট দিয়েছি, ইনশাল্লাহ দেশও আমরা মিলেমিশে যারা আমরা ধানের শীষে দিয়েছি, শুধু তারাই নয়, এখানে যারা আমাদের বিরোধী দল আছে আমরা তাদেরকেও নিয়ে, তারা আমাদের সাথে ধানের শীষে থাকতে চায়, সবাইকে নিয়ে আমরা একসাথে, যাতে আমাদের বালিয়াকান্দি আমরা সুন্দরভাবে এখানে দল বল ভাবে আমরা পরিচালিত করতে পারি, এবং এই আমাদের কামটুকু আমরা কখনো রাখতে পারি, এটার দিকে আমরা নজর দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি মেহেদী, একই প্রশ্ন আপনার জন্য। মানে আসলে আগামীর এই বালিয়াকান্দি উপজেলা বা এই রাজবাড়ী 2 আসন আপনি কেমন দেখতে চান, আর সাধারণ জনগণের জন্য আপনার বার্তা কি থাকবে? ধন্যবাদ। বালিয়াকান্দি উপজেলা আমাদের অত্যন্ত রাজবাড়ী 2 আসনের মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এই উপজেলায় আমাদের বেশ কিছু সিনিয়র নেতা পেয়েছি, যেমন আমাদের শওকত সিরাজ সাহেব, উনি একজন জননন্দিত ব্যক্তি, যার প্রশংসার শেষ নেই। সে এবং আমাদের মোশাররফ চুন্নু ভাই, উনি যেহেতু একটু ইসে আছেন, তো তারা যখন সবাই মিলে যে দিক নির্দেশনা দিবে, এবং আমাদের এই বালিয়াকান্দিতে আমাদের ইউনিয়ন নবাবপুর, বিশেষ করে আমার নবাবপুর ইউনিয়ন, এই ইউনিয়নে আমরা দেখেছি সবাই যে পরিমাণ ভোটের অংশগ্রহণ করেছে, এখানে কাউকে বাদ দিয়ে, কাউকে খারাপ চোখে দেখে, কাউকে মানে করার সুযোগ নেই। আমাদেরকে এই ভোটই আমাদেরকে প্রমাণ করে দেয় আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে, এবং ন্যায়ের জন্য, ভালো কিছুর জন্য, যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব ভালোর জন্য, একটু সহযোগিতা করার জন্য। এবং দীর্ঘদিন যেহেতু একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এখানে মানুষ একটু মাইন্ড ভিন্ন ভিন্ন খাতে আছে। এই মাইন্ডগুলো মানুষের পরিবর্তন হবে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের দলের নির্দেশনা কাজ করবে। দুইটা যখন মানুষের মাইন্ড এবং দলের নির্দেশনা দুইটা একসঙ্গে কাজ করবে, তখন একটা সুন্দর একটা সমাজ গঠন তৈরি হবে। এই আশা ব্যক্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি রকুনুজ্জামান, একই প্রশ্ন আপনার জন্য, যে আগামী ছাত্র দলকে নিয়ে আপনি কেমন একটা জেলা করতে চান, অথবা রাজবাড়ী 2 আসন করতে চান, অথবা সাধারণ জনগণের জন্য এবং ছাত্র দলের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখেন, ছাত্র দল সবসময় তো মনে করেন যে সহযোগী সংগঠন, বিএনপির যে দিক নির্দেশনা থাকবে ছাত্রদল সবসময় সেটা সহযোগিতা করবে। আমরা আশাবাদী যে সাধারণ জনগণ যেভাবে আমাদের ধানের শীষকে ভোট দিয়ে, সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের জনতা ভাবন ভাইকে নির্বাচিত করেছেন, আমরা সবসময় জনগণের পাশে থাকবো, মিলেমিশে কাজ করব। মিলেমিশে কাজ করার মাধ্যমে বালিয়াকান্দি উপজেলাকে সুন্দর একটা মডেল উপজেলা তৈরি করব। আশা করি আমরা সবাই মিলেমিশে থাকলে বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ মডেল উপজেলা হিসেবে পরিচিত হবে। জি, অসংখ্য ধন্যবাদ। সুদর্শক মন্ডলী, আপনারা আমরা জানি যে আপনারা অনেকেই লাইভটা এখনো যুক্ত আছেন এবং খুব ধৈর্য সহকারে আপনারা লাইভটি দেখছিলেন। আমি জানি যে আজকের এই লাইভটা দ্বারা আপনারা অনেক বিষয় ক্লিয়ার হতে চেয়েছেন, যে প্রশ্নগুলো আপনারা মনের মধ্যে রেখেছিলেন, যে বিষয়গুলো সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছিল, কিন্তু আপনারা বলার মানুষ পাচ্ছিলেন না, বলার প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না, আপনারা সেই বলার প্ল্যাটফর্মটা পেয়েছেন এবং আপনারা সেই প্রশ্নগুলো করতে পেরেছেন।
এটাই বাংলাদেশ। একসময় এই প্রশ্নগুলো করা তো দুরূহ ব্যাপার ছিল, যে একসময় কমেন্টস করা বা স্ট্যাটাস দেওয়া, স্ট্যাটাস দিলে ধরে নিয়ে যাওয়া, গুম করা, এই বিষয়গুলো এখন নাই। যে এখন যদি আপনারা দেখছেন যে বিএনপি ক্ষমতায়, কিন্তু বিএনপির বিরুদ্ধে লিখতে পারতেছেন, এটাই স্বাধীনতা, এটাই মূল বাংলাদেশ, এটাই মূল বাংলাদেশের চিত্র। তো আপনারা যারা আমাদের লাইভটি দেখেছেন এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে, সেটা মাদকাসক্ত, হাটঘাটের অনিয়ম, তারপরে বিএনপির বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতে পরিকল্পনা, এই বিষয়গুলো নিয়ে আমরা রাজবাড়ী 2 নিয়ে আলোচনা করেছি। অদূর ভবিষ্যৎ পরবর্তী সপ্তাহে বা পরবর্তী দিনগুলোতে কোন বিষয়ে আলোচনা করলে সমাজের জন্য, আপনাদের জন্য উপকার হবে, সে বিষয়গুলো আমাদেরকে অবগত করবেন। আজকে সেই বলে আমি আমার অনুষ্ঠানটি এবং সবাই থেকে বিদায় নিচ্ছি, এবং আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আরেকটি অনুষ্ঠান দেখার জন্য এবং শোনার জন্য, এবং যদি আপনাদের কোনো বিষয় নির্ধারণ করা যায় আপনারা জানাবেন। জি, সবাই সালাম দিয়ে শেষ করতে পারেন। জি, তারেক রহমানের সালাম নিন, দেশ গড়ার পরিকল্পনায় একত্রতা প্রকাশ করুন। জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।